প্রিয় শিক্ষার্থী, আমরা ষষ্ঠ অধ্যায়ের ক্লাস করছি। এর আগের ক্লাসগুলোতে আমরা কঠিন পদার্থের উপর তাপের প্রভাব পড়েছি, অর্থাৎ কঠিন বস্তুকে তাপ দিলে কি হয়, বস্তুর দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্রফলের প্রসারণ হয় এবং আয়তনের প্রসারণ হয়, এগুলো আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থকে প্রসারণ যদি তাপ দাও তাহলে কি হবে, অর্থাৎ তরল এবং গ্যাসের ওপর তাপের প্রভাব। তো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তরল পদার্থের ওপর তাপের প্রভাব বা তরলের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, তো দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমরা তরল পদার্থ নিছি। ধরো এই তরল, যে কোনো তরল তুমি কনসিডার করতে পারো। ধরো এর মধ্যে আমরা পানি নিছি, একটা পাত্রে পানি আছে। এখন খেয়াল করে দেখো, এই পাত্রের পানির যে লেভেল, এই লেভেলের নাম আমরা দিলাম এ। কি দিলাম? এ। দেখো আমরা কিন্তু এখন তরল পদার্থকে তাপ দিব। তো কঠিন পদার্থকে তাপ দেওয়া আর তরল পদার্থকে তাপ দেওয়ার মধ্যে পার্থক্যটা কি? এখানে একটা পার্থক্য হলো, কঠিন বস্তুকে তাপ দেওয়ার জন্যে কোনো পাত্রের দরকার হয় না, সরাসরি কঠিন বস্তুকে তাপ দেওয়া যায়। কিন্তু তরল বস্তুকে যদি তুমি তাপ দিতে চাও, তাকে প্রসারিত করতে চাও, তাহলে ওই তরল পদার্থকে তোমাকে একটা পাত্রের মধ্যে নিতে হবে, কোনো একটা পাত্রে নিতে হবে। পাত্রটা কি? পাত্রটা আবার কঠিন দ্বারা তৈরি। এই জন্যে যখন তুমি তাপ দিবা তখন কিন্তু পাত্রেরও একটা প্রসারণ হবে। এখন পাত্রের প্রসারণ বিবেচনা করেই কিন্তু তোমাকে তরল পদার্থের প্রসারণ বিবেচনা করতে হবে, কারণ তরল পদার্থকে প্রসারিত করার জন্যে তরল পদার্থকে সবসময় একটা পাত্রে নিতে হয়, তাই না? তো এখানে দেখো পাত্রের মধ্যে পানি নিছি বা যে কোনো তরল পদার্থ নিছি। এই তরল পদার্থের লেভেলটা হচ্ছে এ, শুরুতেই এ পর্যন্ত তরল পদার্থ আছে। তো আমি ধরো এখানে নিচ থেকে আগুনের হিট দিলাম, এই পাত্রকে আমি হিট দিলাম, ঠিক আছে? তো হিট দেওয়াতে যেটা হলো, দেখো তুমি হিট দিচ্ছ, হিটটা কোথায় লাগছে? হিটটা কিন্তু লাগছে পাত্রে, এই হিটটা কিন্তু লাগবে পাত্রে, তাই না? পাত্রে লাগবে, তারপর তরলে লাগবে। তো তুমি যখন হিটটা দিলা, তখন পাত্রে যখন প্রথমে হিট লাগলো, পাত্রটা প্রসারিত হলো। পাত্র যখন প্রসারিত হলো, তার মানে পাত্র একটু বড় হয়ে গেল। পাত্র যখন একটু বড় হয়ে যাবে, তখন এই পানির লেভেল কিন্তু একটু নিচে নামবে, তাই না? তো তুমি হিট দিলা, প্রথমে সেই হিটটা পাত্রে লাগলো, পাত্রটা প্রসারিত হলো। পাত্র প্রসারিত হলে কি হলো? পাত্রটা আগের চেয়ে বড় হয়ে গেল, পানি তো যেটুকু ছিল সেটুকুই থাকলো। এই জন্য পানির লেভেলটা প্রথমে নিচে নামবে। তো ধরো পানির লেভেলটা এ থেকে নিচে নেমে বিতে আসলো। কোথায় আসলো? বিতে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? পানি এ থেকে নেমে বিতে আসলো। কেন আসলো? কারণ পাত্র প্রসারিত হয়েছে। তাহলে এখানে যদি আমি বলি যে পাত্রের প্রসারণ কতটুকু, পাত্রের প্রসারণকে যদি আমরা ভিপি দিয়ে প্রকাশ করি, দেখো এখানে যে যতটুকু পানি, যে আয়তনের পানি নিচে নেমে গেছে, পাত্র তার মানে ওইটুকুই বড় হয়েছে। কারণ পাত্র বড় হওয়ার কারণেই তো পানি নিচে নেমে গেছে, তাই না? তাহলে পাত্রের প্রসারণকে আমরা প্রকাশ করব এবি পরিমাণ। এই এবি অংশের যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে পাত্রের প্রসারণ। এইবার হিট যদি দিতেই থাকো, তাহলে সেই হিট কোথায় লাগবে? সেই হিট লাগবে পানিতে বা তরলে। যখন তরলে হিটটা লাগবে তখন কি হবে? তখন তরল কিন্তু প্রসারিত হওয়া শুরু করবে। তরল পদার্থ যখন প্রসারিত হতে শুরু করবে, মজার ব্যাপার হচ্ছে কি জানো? কঠিন পদার্থের চাইতে তরল পদার্থের প্রসারণ বেশি। কঠিন পদার্থের চাইতে তরল পদার্থের প্রসারণ বেশি। এজন্য হিট যখন তরলে লাগা শুরু করবে, তখন কিন্তু তরল প্রসারিত হওয়া শুরু হবে। তরল যখন প্রসারিত হবে, তরলের প্রসারণ কিন্তু এবার বি লেভেল থেকে দেখো উঠে সিতে চলে যাবে। বুঝছো? তরলের লেভেল ছিল বি, সেটা চলে গেল সিতে। তার মানে তরল কতটুকু প্রসারিত হলো? তরলের প্রসারণ হতে আমরা দেখলাম ধরো তরলের প্রসারণকে আমরা, এই প্রসারণটাকে আমরা প্রকাশ করব ভি আর দিয়ে।
এটা হচ্ছে বি থেকে সি। এইটা হলো তরলের কোন প্রসারণ জানো? এটা হলো তরলের প্রকৃত প্রসারণ। এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। কেন? কারণ তরল কিন্তু প্রকৃতপক্ষে বি থেকে সিতে উঠছে, তাই না? তরলের প্রসারণ কিন্তু বি থেকে সি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, তুমি যখন এই প্র্যাকটিক্যালটা করবা, নিজে নিজে এই প্র্যাকটিক্যালটা করবা, এক্সপেরিমেন্ট করবা, তখন কিন্তু তুমি তোমার চোখে, খালি চোখে তুমি পাত্রের প্রসারণটা বুঝতে পারবা না, যে পাত্রটা কতটুকু বড় হয়েছে। তার মানে এই যে পানির লেভেল এ থেকে নেমে বিতে আসছে, এইটা কিন্তু তুমি বুঝতে পারবা না তুমি খালি চোখে, কারণ এটা খুবই সামান্য। তো তুমি খালি চোখে ভাই কি দেখবা? তুমি চোখে দেখবা যে তরল আসলে এ থেকে উঠে বিতে গেছিল, এ থেকে উঠে সিতে গেছিল। তরল যে প্রথমে এ থেকে নেমে তারপর বি থেকে সিতে গেছে, এটা কিন্তু তুমি বুঝতে পারবে না। প্রকৃতপক্ষে এটা হয়, কিন্তু তুমি এটা বুঝতে পারবে না। তুমি দেখবা তরল এ থেকে সিতে যাচ্ছে, তাহলে তুমি খালি চোখে যেটা দেখবা সেটাও তরলের প্রসারণ। তুমি যে তরলের প্রসারণটা দেখবা সেটা রিয়েল না, সেটা অ্যাপারেন্ট বা আপাত। তাহলে ভিএ হবে এ থেকে সি, এটা তরলের আপাত প্রসারণ। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো আমি প্রথম থেকে একবার বলি। পাত্রের মধ্যে তরল ছিল, তুমি হিট দিলা, প্রথমে সেই হিট পাত্রে লাগলো, পাত্র বড় হলো, তরলের লেভেল এ থেকে নেমে বিতে আসলো। আমরা এখান থেকে বুঝলাম যে পাত্র বড় হয়েছে এবি পরিমাণ, এবির যে আয়তন সেটুকু, পাত্র বড় হয়ে গেছে, তো এটা পাত্রের প্রসারণ এবি। পাত্রের তরলের লেভেল এ থেকে নেমে যখন বিতে আসলো, তখন হিট যখন তরলে লাগলো, তরল প্রসারিত হয়ে, তরলের প্রসারণ যেহেতু বেশি, তরল বি থেকে সিতে প্রসারিত হয়ে সিতে উঠলো। তাহলে তরলের প্রসারণ বি থেকে সি, এইটুকু। এটা হচ্ছে প্রকৃত প্রসারণ, প্রকৃতপক্ষে এটাই হয়। কিন্তু আমরা যখন এই এক্সপেরিমেন্ট করবো, আমরা জাস্ট তাকায় থাকলে কি দেখবো? তাকায় থাকলে দেখবো তরল এ থেকে সিতে উঠছে। তরল যে একটু নিচে নেমে তারপর উপরে উঠছে, এটা আমরা বুঝতে পারবো না। অর্থাৎ আমরা দেখবো তরল এ থেকে সিতে উঠছে, অর্থাৎ এসি হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাহলে জ্যামিতিকভাবে আমরা এখানে লিখতে পারি, যেহেতু আয়তন স্কেলার রাশি, আমরা এখানে লিখতে পারবো যে দেখো তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এর মানে কি? প্রকৃত প্রসারণ যেহেতু বিসি, বিসি সমান আমরা লিখতে পারি আপাত প্রসারণ হচ্ছে এসি আর পাত্রের প্রসারণ এবি, অর্থাৎ এসি প্লাস এবি, এইটুকু যোগ করলে আমরা পাবো বিসি। তাহলে বিসি মানে হলো ভিআর, আর্থের রিয়েল প্রসারণ এটা। এসি হচ্ছে তোমার কিসের প্রসারণ? আপাত প্রসারণ, এটা ভিএ। আর এবি হচ্ছে পাত্রের প্রসারণ, এটা ভিজি। এখন এগুলো কিন্তু আয়তনের পরিবর্তন, এগুলো সবই কিন্তু প্রসারণ। মানে কি? আয়তন যেটুকু বাড়লো বা কমলো, সেই জন্যে তুমি এগুলো প্রত্যেকটাই ডেল দিয়ে লিখতে পারো। লিখতে হবে আমি এটা বলছি না, ডেল দিয়ে তুমি প্রসারণগুলোকে বুঝাইতে পারো। তাহলে ডেল ভি আর সমান ডেল ভিএ প্লাস ডেল ভি, সরি এটা একটু ভুল লিখছি, দেখো ডেল ভি পি, পাত্রের প্রসারণকে বলছিলাম ভিপি দ্বারা। তাহলে ডেল কেন দিলাম? জাস্ট প্রসারণ বোঝানোর জন্য দিলাম। তাহলে এটা কার প্রসারণ? তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল এটা কার প্রসারণ? তরলের আপাত প্রসারণ প্লাস এটা কিসের প্রসারণ? তরলের, এটা পাত্রের প্রসারণ। তাই দেখো পাত্রের প্রসারণ যদি তুমি বিবেচনা না করো, ডেল ভিপি পাত্রের প্রসারণটা যদি তুমি বিবেচনা না করো, এটা যদি তুমি জিরো ধরে নাও যে নগণ্য, সেক্ষেত্রে কিন্তু তোমার আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণটা একই হবে। তো এখানে একটা ব্যাপার হলো, তরলের যে প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণটা আসলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তুমি যদি পাত্রের প্রসারণটা বিবেচনা না করো, আমি সংজ্ঞাটা বলছি তোমরা শুনে এটা লিখে নিবা। তুমি যদি পাত্রের প্রসারণ বিবেচনা না করো, অর্থাৎ পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরলের যে প্রসারণটা তুমি পাবা, সেটা হচ্ছে আপাত প্রসারণ। আর পাত্র প্রকৃতপক্ষে প্রসারিত হয় কি না?
হয় সেটা যদি আমরা কাউন্ট করি, ক্যালকুলেশন করি, তার মানে পাত্রের প্রসারণ বিবেচনা করে আমরা তরলের যে প্রসারণ পাবো সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তো তরলের প্রকৃত বা আপাত প্রসারণ রিলেটেড কোনো গাণিতিক সমস্যা তোমাদের বইতে নাই, তাই তোমরা তরলের প্রসারণ শুধু এটুকুই থিওরি আকারে পড়ে নিবা। এরপরে আমরা আসব গ্যাসের ওপর তাপের প্রভাব অর্থাৎ গ্যাসের প্রসারণ নিয়ে। তো চলো দেখি কি আছে। গ্যাসের ওপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব বা আমরা বলতে পারি তাপের প্রভাব। তাপ দিলেই তাপমাত্রা বাড়ে, তাপের প্রভাব বলতেই তাপমাত্রার প্রভাব আসলে। তো গ্যাসের ওপর তাপের প্রভাব, গ্যাসকে হিট দিলে কি হবে? প্রথম কথা, গ্যাসের প্রসারণ বিবেচনা করার সময় আমরা পাত্রের প্রসারণ বিবেচনা করব না, কারণ গ্যাসের প্রসারণ এতটাই বেশি, গ্যাসের প্রসারণ এতই বেশি হয় যে পাত্রের প্রসারণ ধরলেও যা হয়, না ধরলেও। তরলের ক্ষেত্রে কিন্তু সেটা না, তরলের প্রসারণ পাত্রের চেয়ে বেশি হয়, কিন্তু সেখানে তরলের প্রসারণ অত বেশি না গ্যাসের মতো। গ্যাসে এসে গ্যাসের প্রসারণটা এত বেশি হবে, গ্যাসের প্রসারণ এতই বেশি হয় যে পাত্রের প্রসারণটা আমরা বিবেচনা করি না, কারণ ওটা খুবই তুলনামূলকভাবে ওটা খুবই ক্ষুদ্র হয়। তো ঠিক আছে, তো গ্যাসের ওপর তাপের প্রভাবে শুরু করার আগে এইখানে একটা কথা বলে নিই আমি, একটু ঝামেলা আছে এখানে। সেটা হচ্ছে তোমাদের বইতে দেখবা, বোর্ডের বই খুললে দেখবা একটা সূত্র লেখা আছে, সূত্রটা হচ্ছে পিভি সমান এনআরটি। এই সূত্রটা দেখে বইতে, পাঠ্য বইতে দেখে আমার খুব হাসি পাইছিল। কেন হাসি পাইছিল একটু বলি। সেটা হচ্ছে এই যে সূত্রটা, এই সূত্রটা অনেকগুলো সূত্রের সমন্বিত রূপ, কিন্তু একটা স্টুডেন্টকে আমরা পাঠ্য বই একটা স্টুডেন্টকে ওইটা জানাচ্ছেই না যে এই সূত্রটা আসলে কোন কোন সূত্র থেকে আসছে। একটা সূত্র আকাশ থেকে পড়ার মতো বইয়ের মধ্যে দেওয়া আছে, এবং সেই সূত্রটা কিভাবে আসলো এটা স্টুডেন্টকে জানানোর কোনো ব্যবস্থা করা নাই। মানে ফিজিক্সটাকে মুখস্থের জায়গায় নিয়ে যাওয়ার জন্যে এরকম আর কি করা। মানে বইতে শুধু এই সূত্রটা লেখা আছে, মানে একটা স্টুডেন্ট এই সূত্রটা পড়তে চাইলে তাকে মুখস্থ করতে হবে, সে চিন্তা করতে পারবে না যে সূত্রটা কোত্থেকে আসলো। কিন্তু আমরা এই ক্লাসে এটা করব না, আমরা এই সূত্রটা কিভাবে আসে সেইটা আমরা অবশ্যই আলোচনা করব। যাদের জানার আগ্রহ তারা কিন্তু এটা দেখবা, ঠিক আছে? এবং ওই সূত্রগুলোর মধ্যেও কিন্তু অনেক কিছু আছে যেটা এই টপিকের সাথে রিলেটেড। ওকে, তো এখানে একটা ব্যাপার হচ্ছে, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো যে তোমার কি অবস্থা, একজনকে জিজ্ঞেস করা হলো কি অবস্থা। আমরা কিন্তু স্বাভাবিকভাবে কি বলি যে আমাদের অবস্থা হ্যাঁ ভালো আছি, বা খুব একটা ভালো নাই, এক দুই কথা ছেড়ে দিই। কিন্তু আসলে অবস্থা বলতে যদি ডিটেলসে আমরা আমাদের অবস্থা বলি তাহলে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু চলে আসে। তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছো বা কি অবস্থা, তখন কিন্তু অনেকগুলো অবস্থা বোঝায়। ধরো তোমার শারীরিক অবস্থা, তোমার মানসিক অবস্থা, তোমার পারিবারিক অবস্থা, তোমার অর্থনৈতিক অবস্থা, তোমার সামাজিক অবস্থা, সব কিছু মিলেই কিন্তু আসলে তুমি বা তোমার অবস্থা, তাই না? তো ধরো তুমি যদি কোনো গ্যাসের অবস্থা জানতে চাও, গ্যাসের অবস্থা তুমি একটা গ্যাসের অবস্থা জানতে চাও, তাহলে তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। একটা কি, তোমাকে গ্যাসের আয়তন জানতে হবে, গ্যাসের চাপ জানতে হবে, গ্যাসটা কি পরিমাণ চাপে আছে, গ্যাসের তাপমাত্রা জানতে হবে। আয়তন হলো ভি, চাপ হলো পি, তাপমাত্রা হলো টি। তাহলে একটা গ্যাসের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে সেই গ্যাসের আয়তন জানতে হবে, গ্যাসের চাপ জানতে হবে, গ্যাসের তাপমাত্রা জানতে হবে। গ্যাসের আয়তন জানবা, চাপ জানবা, তাপমাত্রা জানবা। ওকে, আচ্ছা, এই তিনটা জিনিস যদি তুমি জানতে পারো তাহলে গ্যাস সম্পর্কে মোটামুটি তোমার জানা হবে, তুমি এই তিনটা থেকে আরও অনেক কিছু বের করতে পারবা। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, এই জন্যে এই পি, ভি আর টি এই তিনটাকে একত্রে বলে
তাপগতীয় স্থানাঙ্ক। পিভিটি এই তিনটাকে একত্রে বলে তাপগতীয় স্থানাঙ্ক। এখানে একটা বিষয় হচ্ছে, দেখো পি ভি এবং টি এর মধ্যে পি ভি এবং টি এর মধ্যে সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? ধরো পি যদি চেঞ্জ হয় তাহলে বাকি দুইটা চেঞ্জ হতে পারে, আবার ভি যদি চেঞ্জ হয় তাহলে পি এবং টি চেঞ্জ হতে পারে, আবার টি যদি চেঞ্জ হয় তাহলে পি আর ভি চেঞ্জ হতে পারে। সম্পর্ক মানে একটা চেঞ্জ হলে বাকিগুলোও চেঞ্জ হয়। ঠিক আছে, তো আমাদের এই সম্পর্কগুলো আগে জানতে হবে যে এই তিনটা রাশির মধ্যে আসলে সম্পর্কটা কি। তো পি ভি এবং টি এর যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো জানার জন্য আমাদেরকে কিছু সূত্র পড়তে হবে। এই সূত্রগুলো আগে পড়তে হবে, তারপরে সূত্র থেকে আমরা এই যে কম্বাইন্ড যে সূত্র তোমাদের বইতে দেওয়া আছে এইখানে আমরা আসতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা যে সূত্রটা পড়ব সেই সূত্রটার নাম হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কে আবিষ্কার করছে এটা একটু আমরা জেনে নিই। বয়েলের সূত্র আবিষ্কার হয়েছে 1662 সালে। এটা আবিষ্কার করছে একজন ইংরেজ বিজ্ঞানী। একজন ইংরেজ বিজ্ঞানী যার নাম ছিল রবার্ট বয়েল। তাহলে 1662 সালে একজন ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল এই সূত্রটা আবিষ্কার করছে। 1662 সালটা একবার একটু চিন্তা করো, এই সমসাময়িক সময়ে কিন্তু নিউটন সেই সূত্রগুলো আবিষ্কার করছে, বা এর অনেক পরে, এরও 3-4 বছর পরে কিন্তু নিউটন তার সূত্রগুলো আবিষ্কার করা শুরু করে। তার মানে এই সূত্রটা কিন্তু নিউটনের আবিষ্কারেরও আগের আবিষ্কার। ঠিক আছে, তো এখানে রবার্ট বয়েল কি করছে? রবার্ট বয়েল এখানে যেটা করছে সেটা হচ্ছে চাপ পি এবং আয়তন ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করলো। তাহলে বয়েলের সূত্রে কোন কোন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে? চাপ পি এবং আয়তন ভি। তাহলে ওই যে আমাদের তিনটা রাশি ছিল পি ভি টি, তার মধ্যে পি আর ভি এর সম্পর্ক দেখাইছে। তাহলে বয়েলের সূত্রে তাপমাত্রার কি হলো? তাপমাত্রাটা কোথায় গেল? বয়েলের সূত্রে মনে রাখবা তাপমাত্রা সবসময় স্থির থাকবে। তাপমাত্রা সবসময় স্থির থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার সরাসরি সূত্রে চলে যাই আমরা। বয়েল তাহলে সূত্রটা কি বলল, তার সূত্রে কি বলা আছে বলো? উনি বলল যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা সহজ ভাষায় বললে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে কি, চাপ হচ্ছে পি, আয়তনের ব্যস্তানুপাতিক, পি সমানুপাতিক 1/v। শর্ত কি? টি হচ্ছে কনস্ট্যান্ট। আবারও বলছি, টি কনস্ট্যান্ট। তাপমাত্রা চেঞ্জ হওয়া যাবে না। বয়েলের সূত্র কাজ করতে চাইলে তাপমাত্রা চেঞ্জ হওয়া যাবে না। যদি তাপমাত্রা চেঞ্জ না হয় তাহলে প্রেশার আর ভলিউম হচ্ছে ব্যস্তানুপাতিক, চাপ আর আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক। এর মানে হলো চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক হওয়া মানে হলো পি যদি বাড়ে ভি তাহলে কমবে।
আর পি যদি কমে তাহলে ভি বাড়বে, বা এটা পি আর ভি একে অপরের ভাইস ভার্সা। পি বাড়ে ভি কমে, পি কমলে ভি বাড়ে, বা উল্টা ভি কমলে পি বেড়ে যাবে, ভি বেড়ে গেলে পি কমে যাবে। ঠিক আছে, তো আমরা একটু ক্যালকুলেশন করি। পি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসবে, সমানুপাতিক ধ্রুবক। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি পিভি সমান কি, পিভি সমান হচ্ছে কে। এখান থেকে লিখতে পারি না পিভি সমান কে। পিভি সমান কে এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে চাপ এবং আয়তনের গুণফল কখনো চেঞ্জ হবে না। এটার মানে হলো চাপ ও আয়তনের গুণফল কখনো চেঞ্জ হবে না। ওকে, চাপ আর আয়তনের গুণফল কখনো চেঞ্জ হবে না, ধ্রুবক থাকবে সবসময়, পিভি সমান কে। এইটার মানে কি? এটা আরও কিভাবে ম্যাথমেটিক্যাল ফর্মটা কিভাবে লেখা যায় বলো তো? এখান থেকে লেখা যায়, এখান থেকে কি লেখা যাবে? ধরো কোনো গ্যাসের চাপ হচ্ছে P1, কত? P1। তো যখন গ্যাসের চাপ P1 তখন ধরো গ্যাসের আয়তন V1, তাই P1 আর V1 আমি গুণ করলাম। এবার ধরো P1টা চেঞ্জ হয়ে P2 হয়ে গেল। P1 চাপ ছিল P1, চেঞ্জ হয়ে গেল P2, তাহলে না এই V1টাও চেঞ্জ হয়ে V2 হয়ে যাবে। কিন্তু P1 এই যে চাপ আর আয়তনের যে গুণফল P1 V1 আর P2 V2টা সমান হবে। বুঝা গেছে? তাহলে আমরা এটার গাণিতিক ফর্মুলা পাবো P1 V1 ইকুয়াল P2 V2। এইটাই হচ্ছে বয়েলের সূত্র, এটা দিয়েই আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, তো আমরা সূত্রটাকে দেখো, সূত্রটা আরেকটু আমরা ডিটেলসে আরেকটু আলোচনা করতে চাই। দেখো ধরো এটা একটা পাত্র, একটা সিলিন্ডার, এটা পিস্টন, সিলিন্ডারের মধ্যে ধরো গ্যাস আছে। তো ধরো যে এই গ্যাসের চাপ হচ্ছে P1, আয়তন হলো V1, তাপমাত্রা হচ্ছে T। এই গ্যাসের চাপ P1, আয়তন V1, তাপমাত্রা কত? T। তা আমরা যেটা করলাম, এটা তো পিস্টন, এই পিস্টনটা এখানে ধরে আমরা এটাকে নিচে নামালাম, পিস্টনটাকে নিচে নামালাম খুবই ধীরে ধীরে, খুবই স্লো প্রসেসে আয়তনটা কমানো হলো, খুব স্লো প্রসেসে আয়তন কমানো হলো। তাহলে বিষয়টা কেমন হলো? বিষয়টা হলো পিস্টনটা যখন ধীরে ধীরে নিচে নামালাম তখন পিস্টনটা এখানে চলে আসলো। তখন এর মধ্যে কিন্তু দেখো গ্যাসের অণুগুলো কিন্তু আরও কাছাকাছি চলে আসবে। আগে কিন্তু আয়তন বড় ছিল, গ্যাসের অণুগুলো একটু দূরে দূরে ছিল। এখানে কি হলো? গ্যাসের অণুগুলো আরও কাছাকাছি চলে আসলো। কাছাকাছি আসাতে কি হলো? ধাক্কাধাক্কি বেশি হলো, সংঘর্ষ বেশি হলো। হওয়ার ফলে যেহেতু আয়তন কমে এখন আয়তন হয়ে গেছে V2, তাহলে স্বাভাবিকভাবেই চাপ বেড়ে হয়ে যাবে P2। চাপ কেন বাড়বে? এটার একটা লজিক হচ্ছে, যখন তুমি আয়তন কমায় দিবা তখন গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসবে। যখন কাছাকাছি চলে আসবে তখন এরা ধাক্কাধাক্কিটা বেশি করবে, নিজেদের মধ্যে পাত্রের দেওয়ালে ধাক্কা বেশি দিবে, ফলে প্রেশারটাও কি হবে? বেড়ে যাবে। কারণ লম্বভাবে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাই তো চাপ। যখন বল বাড়বে তখন চাপও বাড়বে। কিন্তু আমরা যেহেতু খুব স্লো প্রসেসে আয়তনটাকে কমাইছি, এই জন্যে তাপমাত্রা যা ছিল তাই থাকবে। তাহলে দেখো আগে গ্যাসের আয়তন ছিল P1, আয়তন V1, টেম্পারেচার ছিল T। পরে আমি খুব স্লো প্রসেসে আয়তনটা যখন কমাইছি তখন এর আয়তন হয়ে গেছে কমে V2, V1 থেকে কমে V2 হয়ে গেছে, চাপ বেড়ে P2 হয়ে গেছে, কিন্তু তাপমাত্রা যা ছিল তাই আছে। তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে হবে। এখন যদি টিচার তোমাকে প্রশ্ন করে কোনো ভাইবাতে যে টেম্পারেচার তুমি কিভাবে কনস্ট্যান্ট রাখবা, তাহলে তুমি বলবা যে আয়তনটাকে খুব স্লো প্রসেসে কমাতে বা বাড়াতে হবে, তাহলে টেম্পারেচার চেঞ্জ হবে না। তাহলে এই পাত্রের জন্যে, এই অবস্থার জন্যে
যদি আমি লিখি P1 V1, তাহলে এই অবস্থার জন্য আমি কি লিখব? P2 V2। এই P1 V1 আর P2 V2 সবসময় সমান হবে। তাহলে এটা প্রথম ক্ষেত্রের চাপ, প্রথম ক্ষেত্রের আয়তন, এটা ফাইনাল চাপ, ফাইনাল আয়তন, আদি চাপ, আদি আয়তন, শেষ চাপ, শেষ আয়তন। এইটা দিয়ে গাণিতিক সমস্যাগুলো সলভ করতে হবে। এখন যদি আমরা এটার একটু গ্রাফটা আলোচনা করি, যে গ্রাফগুলো কেমন হবে, এদের সম্পর্কটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে দেখো। কয়েকটা জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে P সমানুপাতিক 1/v। এই গ্রাফ থেকে যদি আমরা সূত্র থেকে যে গ্রাফ চিন্তা করি, তো ধরো এদিকে v দিলাম, এদিকে দিলাম p, তো পিভির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক গ্রাফ সবসময় এইরকম হয়, ব্যস্তানুপাতিক গ্রাফ সবসময় এরকম হয়। আবার যদি আমরা বলি যে v এর সাথে আমরা 1/p এর গ্রাফ আঁকবো, তাহলে দেখো v এর সাথে 1/p সমানুপাতিক না? এখান থেকে তো এটাও লেখা যায় v সমানুপাতিক 1/p। তাহলে v এর সাথে 1/pটা কি? সমানুপাতিক। তখন v এর সাথে 1/p এর গ্রাফ কিন্তু হবে এইটা। কিন্তু যদি আবার আমি এরকম গ্রাফ আঁকি যে এদিকে v দিব, এদিকে দেব pv, x অক্ষে বসাবো v এর বিভিন্ন মান, y অক্ষে বসাবো pvর গুণফল। যদি বসাই তাহলে কি হবে? একটা জিনিস মনে রাখবা, আগের স্লাইডে আসো, দেখো এখানে কি বলছিলাম? pv সমান k। pv হচ্ছে কনস্ট্যান্ট, চাপ আর আয়তনের গুণফল কখনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? গ্রাফ হবে এইরকম। এইটুকু পিভির মান সবসময় একই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। তুমি যদি গ্রাফটাকে এটা আঁকো যে আমি এদিকে ভি না পি দিব, এদিকে পিভি দিব, তাও এটাই হবে। ভি চেঞ্জ হোক আর পি চেঞ্জ হোক, পিভি কখনো চেঞ্জ হবে না। তুমি যদি এইদিকে পি দাও, পি দিয়ে যদি বলো এদিকে তুমি 1/v দিবা, তাহলে কি হবে বলো তো? পি এর সাথে 1/vটা কিন্তু সমানুপাতিক, তাহলে কি হবে? তাহলে সমানুপাতিক গ্রাফ হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে। তো আশা করি বয়েলের সূত্রটা সবাই তোমরা বুঝতে পারলা। এরপরে আমরা যে সূত্রটা পড়ব সেই সূত্রের নাম হচ্ছে চার্লসের। চলো দেখি চার্লসের সূত্রটা আমরা আলোচনা করব। চার্লসের সূত্রটা 1787 সালে জ্যাক চার্লস নামক একজন বিজ্ঞানী এই সূত্রটা আবিষ্কার করছে। এই সূত্রে আয়তন ভি এবং তাপমাত্রা টি এর সম্পর্কটা স্থাপন করা হয়েছে। তাহলে চার্লসের সূত্রে কার কার সম্পর্ক স্থাপন করা হয়েছে? চার্লসের সূত্রে আয়তন ভি আর তাপমাত্রা টি এর সম্পর্কটা স্থাপন করা হয়েছে। তাহলে পি কোথায় গেল? এবার পিটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। আয়তন ভি আর তাপমাত্রা টি এর সম্পর্ক স্থাপন মানে হচ্ছে এখানে পিটা থাকবে কনস্ট্যান্ট। তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, আয়তন আর তাপমাত্রার সম্পর্ক দেখাবে কে? চার্লসের সূত্রে। তাহলে চলো দেখি সূত্রটা কি বলছে। স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে মানে চাপ স্থির, তাহলে কোনো গ্যাসের আয়তন হবে পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা মানে বিষয়টা কি? পরম তাপমাত্রা মানে হচ্ছে তাপমাত্রাকে তোমার কেলভিনে মাপতে হবে। কেলভিন এককে তাপমাত্রা, বুঝো? তার মানে এই সূত্রে তাপমাত্রাকে সবসময় তোমার কেলভিনে মাপতে হবে। তাহলে ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে চার্লসের সূত্র। শর্ত হলো পি কনস্ট্যান্ট।
চাপ কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। তাহলে ভি সমানুপাতিক টি, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে ভি সমান হবে কে টি। কে কি? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাহলে এটা হবে ভি বাই টি সমান কি কে। এই কথাটার মানে কি? মানে হচ্ছে গ্যাসের আয়তন আর তাপমাত্রা, এই যে অনুপাতটা, তাপমাত্রা আর আয়তনের যে অনুপাত, এইটা সবসময় ধ্রুবক। তার মানে আয়তন আর তাপমাত্রা একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে, একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে। ধরো কোনো গ্যাসের টেম্পারেচার T1, কত T1, তখন গ্যাসের আয়তন ধরো V1, আমরা এই দুটো অনুপাত করে নিলাম, ঠিক আছে। এবার ধরো T1 চেঞ্জ হয়ে গেল T2, তাপমাত্রা যখন চেঞ্জ হয়ে T1 থেকে T2 হয়ে যাবে, তখন আয়তন V1 থেকে চেঞ্জ হয়ে যাবে V2। কিন্তু আমি যদি V2 আর T2 কে আবার রেশিও করি, অনুপাত করি, তাহলে এই অনুপাত আর এই অনুপাত কখনো চেঞ্জ হবে না, অনুপাত কখনো চেঞ্জ হবে না। একটা তাপমাত্রা চেঞ্জ হলে আয়তন চেঞ্জ হবে, কিন্তু তাপমাত্রা আয়তনের যে রেশিওটা V/T, এটা কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা এটা গাণিতিক সূত্র লিখতে পারি V1/T1 ইকুয়াল V2/T2। T1 তাপমাত্রা আয়তন V1, টেম্পারেচার চেঞ্জ হয়ে যখন T2 হয়েছে তখন আয়তন চেঞ্জ হয়ে V2 হয়েছে, কিন্তু রেশিওটা চেঞ্জ হয়নি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি V1/V2 ইকুয়াল T1/T2। এই সূত্র দিয়ে আমরা, চার্লসের সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এবং এই সূত্রটা একটা বিষয় তোমাকে জানতেই হবে, সেটা হচ্ছে T1 এবং T2 তাপমাত্রা তোমার কেলভিন এককে বসাতে হবে, কোনো একক চলবে না। সেলসিয়াস, ফারেনহাইট যতই জনপ্রিয় হোক, এখানে কেলভিন বসাতে হবে। তাহলে T1 এবং T2 তোমাকে বসাতে হবে কেলভিনে। তবে V1 এবং V2 তুমি যে কোনো একক বসাতে পারো, তবে যেটাই বসাবা দুটো যেন একই একক হয়। উপরে লিটার হলে নিচে লিটার, উপরে সেন্টিমিটার কিউব হলে নিচে সেন্টিমিটার কিউব, উপরে মিটার কিউব হলে নিচে মিটার কিউব। V1 V2 একক তুমি ইচ্ছা মতো বসাও, কিন্তু দুটো একই সেম ইউনিট বসাবা। কিন্তু T1 আর T2 কিন্তু কেলভিনেই বসাতে হবে, এটা যেন মনে থাকে সবার, ঠিক আছে। তা আমরা এই সূত্রটা পেলাম V1/V2 T1/T2। এটা আরেকটু বিস্তারিত আলোচনা করি, দেখি, আসো। দেখো আমরা এখানে কী সূত্র পাইছি, V1/V2 ইকুয়াল T1/T2, ঠিক আছে, এটা পাইছি। আচ্ছা, এবার এই সূত্র থেকে দেখো আরেকটা সূত্র আমরা বের করব। এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি না, V2/V1 ইকুয়াল T2/T1, এটা লিখতে পারি, উল্টায় লিখতে পারি। আচ্ছা, এবার আমরা ধরি কয়টা তাপমাত্রা আছে, দুইটা। আমরা ধরে নিলাম T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর T2 হচ্ছে যে কোনো তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াসে প্রকাশ করছি এবার, কিন্তু একটাকে 0 ধরছি। দেখো T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর T2 হচ্ছে θ ডিগ্রি সেলসিয়াস, ওকে। আচ্ছা, এখন যদি এটা হয়, দেখো এবার, তাহলে আমরা এটা লিখতে পারি এই সূত্র থেকে, দেখো লিখতে পারি V2/V1 এর জায়গায় আমি বলে দিব এটা V0। কেন? দেখো ধরো T1 তাপমাত্রায় আয়তন কত V1 আর T2 তাপমাত্রায় আয়তন কত V2। তো V1কে আমি এখন প্রকাশ করব V0 দ্বারা, আর V2টাকে আমি শুধু বলবো V দ্বারা বা V θ দ্বারা প্রকাশ করতে পারি, বুঝছো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন V0, V0, θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন Vθ। এই মানটা যখন আমরা এখানে বসাবো, দেখো V এর জায়গায় হবে Vθ, V2-র জায়গায় Vθ, V1 এর জায়গায় V0। তাহলে T2-র জায়গায় আমি কি বসাবো, θ। সেলসিয়াস তো বসানো যাবে না, তাহলে সেলসিয়াসকে কেলভিন বানাতে 273 দ্বারা ভাগ করতে হয়, যোগ করতে হয়। আর 0 ডিগ্রি সেলসিয়াস এটা বসবে 0 ডিগ্রি প্লাস, এটাও 273 যোগ হবে। মানে দেখো আমি কিন্তু এখানে কেলভিন বানাই বসালাম, θ ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। তো এটা কি হবে, Vθ/V0, এটা হবে θ প্লাস 273/273, তাহলে
এটা কি ক্যালকুলেশন করলে কি হবে বলো তো, থিটা বাই 273 প্লাস 1, যদি এটাকে সাজাই লিখি ভি থিটা সমান এভাবে লিখি 1 প্লাস থিটা বাই 273 ভি নট, বা ভি নটটাকে তুমি এই পাশে লিখতে পারো। এইটা কিন্তু চার্লসের সূত্রের অরিজিনাল রূপ। আমরা আসলে ব্যাক ক্যালকুলেশন করলাম, চার্লস এই কথাটা বলছিল, এখান থেকে কিন্তু ওইটা হয়, ভি সমানুপাতিক টি হয়। তো এখানে দেখো তো ভি থিটা কি, ভি থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। ভি নটটা কি, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, আর থিটা হচ্ছে তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই সূত্রে কিন্তু তুমি তাপমাত্রা সেলসিয়াসে বসাতে পারবা, কারণ আমরা কিন্তু এই যে সেলসিয়াসকে কেলভিন বানাই বসাইছিলাম, কিন্তু থিটাটা তো সেলসিয়াস, থিটাটা ওইভাবেই থিটা আকারে থেকে গেছে, থিটার মানটা কিন্তু সেলসিয়াসে বসবে। আর ভি নটটা কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন হয়, আর ভি থিটা কি, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তনটা হয়। তো এই সূত্রটা কিন্তু যে কোনো দুইটা তাপমাত্রার জন্য অঙ্কটা করা যাবে, যে কোনো দুইটা তাপমাত্রা, কিন্তু এই সূত্রটা সবসময় মনে রাখবা 0 ডিগ্রি সেলসিয়াস, দুটো তাপমাত্রার মধ্যে একটা যদি 0 হয় তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে বলা যায় প্রথমে যে আমরা সূত্রটা নিয়ে আসছি এটা বেশি আপডেট সূত্র, বুঝছো? এইটা দিয়ে অঙ্ক করতে গেলে একটা মান সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লাগবে, আর এখানে যে কোনো তাপমাত্রার দুটা বসায় দুটা আয়তন বের করা যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। অঙ্ক করার সময় কিন্তু আমরা দেখবো যে কখন কোন সূত্রটা কিভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা একটু গ্রাফগুলো একটু যদি দেখতে চাই এই সূত্রের গ্রাফ, তো দেখো টিকে যদি কেলভিনে বসাই, যদি এদিকে ভি বসাই, তাহলে ভি এর সাথে টি কিন্তু সমানুপাতিক, তার মানে গ্রাফ হবে এটা, ঠিক আছে, কেলভিনে বসালে। আর যদি আমি এটাকে সেলসিয়াসে বসাই তাপমাত্রাকে, তাহলে কিন্তু দেখো এটা এখানে কিন্তু 0 কেলভিন, তো 0 কেলভিন তাপমাত্রা আয়তন 0, তাই এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু এবার 0 ডিগ্রি সেলসিয়াস বোঝাচ্ছে। 0 ডিগ্রি সেলসিয়াস তো আয়তন 0 হয় না, তাই গ্রাফটা হবে এইরকম। এই গ্রাফ এখন তোমার এটা না বুঝলেও হবে, তোমাদের বইতে এটা অত ডিটেলসে নাই, গ্রাফটা না জানলেও হবে। এই গ্রাফটা একটু জেনে রেখো, ভি আর টি যেহেতু সমানুপাতিক, তাহলে ভি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক হবে। তো বুঝতে পারছো? তাইলে এটা চার্লসের সূত্র, এবং চার্লসের সূত্র কি দেখালো বলো তো? চার্লসের সূত্র কিন্তু দেখালো তাপমাত্রা চেঞ্জ হলে গ্যাসের আয়তন চেঞ্জ হচ্ছে, যেটা আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে দেখছিলাম, কঠিন বস্তুর তাপমাত্রা চেঞ্জ করলে আয়তন চেঞ্জ হতো। সেই রকম গ্যাসের যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে কিন্তু আয়তন চেঞ্জ হচ্ছে, আয়তন বাড়ছে বা কমছে তাপমাত্রার সাথে সাথে। তাহলে চার্লসের সূত্র তোমাকে দেখালো তাপমাত্রার সাথে চাপের আয়তনের সম্পর্ক, ভি এবং টি এর সম্পর্ক। এরপরে যে আমরা সূত্রটা পড়বো সেই সূত্রটাকে আমরা বলছি চাপীয় সূত্র। চাপীয় সূত্রটা এবার আমরা যে সূত্রটা পড়বো সেই সূত্রটার নাম হচ্ছে চাপীয় সূত্র। চাপীয় সূত্রটা 1802 সালে জোসেফ লুই গে লুসাক আবিষ্কার করে, এবং এখানে পি এবং টি এর সম্পর্ক দেখানো হয়েছে। প্রেসার পি এবং টেম্পারেচার টি এর সম্পর্ক দেখানো হয়েছে, চাপ এবং তাপমাত্রা সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে এখানে ভি কি করছে বলতো? একই রকম ভাবে ভি কিন্তু এবার কনস্ট্যান্ট। তাহলে এই সূত্রটা কি বলছে? আসলে চার্লসের সূত্র পড়লে চাপীয় সূত্র আর পড়া লাগে না, কারণ চার্লসের সূত্রে যেসব জায়গায় ভি ছিল চাপীয় সূত্রে সেই সব জায়গায় হবে পি। তার মানে এবার সূত্রটা হবে কি, স্থির আয়তনে
স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। তার মানে স্থির আয়তনে মানে আয়তন স্থির, কোনো গ্যাসের চাপ মানে পি, পরম তাপমাত্রার মানে টি সমানুপাতিক। শর্তটা কি? ভি কনস্ট্যান্ট হতে হবে। আর পরম তাপমাত্রা মানে আগেও বলছি, পরম তাপমাত্রা মানে টিটাকে বসাতে হবে সবসময় কেলভিনে। তাইলে পি সমানুপাতিক টি আমরা পেলাম, এখানে সমানুপাতিক চিহ্ন তুললে একটা কে আসবে, পি সমান কে টি, তাহলে আমরা লিখতে পারবো পি বাই টি সমান কে। এটার মানে কি? মানে কোনো গ্যাসের যদি আয়তন কিন্তু যদি স্থির থাকে তাহলে চাপ এবং তাপমাত্রার যে সম্পর্ক সেটা সবসময় ধ্রুবক হবে। প্রেশার এবং টেম্পারেচারের অনুপাতটা সবসময় ধ্রুবক হবে। কি বললাম? যদি আয়তন স্থির থাকে তাহলে কোনো গ্যাসের চাপ এবং তাপমাত্রা টি এই দুটার অনুপাত সবসময় ধ্রুবক থাকবে। তো ধরো বিষয়টা কেমন, ধরো কোনো গ্যাসের তাপমাত্রা হচ্ছে T1, কোনো গ্যাসের তাপমাত্রা প্রাথমিক অবস্থায় T1, আর ওই অবস্থায় গ্যাসের চাপ হচ্ছে P1। তাহলে গ্যাসের আদিতে একদম শুরুতে গ্যাসের তাপমাত্রা কত? T1, তখন গ্যাসের চাপ কত? P1। তাহলে একটা গ্যাসের চাপ হচ্ছে P1 এবং তাপমাত্রা T1, আমি এই দুটো অনুপাত করলাম। ধরো কোনো কারণে আমরা টেম্পারেচারটা চেঞ্জ করলাম T2, টেম্পারেচার তাপমাত্রা T1 থেকে চেঞ্জ হয়ে গেল T2। তাহলে দেখো সমানুপাতিক বলছে না, সম্পর্কটা সমানুপাতিক, তাহলে সমানুপাতিকভাবে P1 চেঞ্জ হয়ে যাবে P2। এখন যদি আমি এদেরকে রেশিও করি তাহলে রেশিও কিন্তু চেঞ্জ হবে না, P1 ইকুয়াল T1 ইকুয়াল হবে P1 বাই T1 ইকুয়াল হবে P2 বাই T2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, একটু সাজাই, P1 বাই P2 সমান T1 বাই T2। এটা হচ্ছে আমার চাপীয় সম্পর্ক, চাপীয় সূত্রের সম্পর্ক, P1 বাই P2 ইকুয়াল T1 বাই T2। আর চার্লসের সূত্রের মতো করে যদি এটাকে একটু ভেঙে আমি লিখি তাহলে আমরা চার্লসের সূত্রে কি পাইছিলাম, আমরা সম্পর্ক পাইছিলাম না, V সমান V0 1 প্লাস থিটা বাই 273। এখান থেকেও আমরা একটা সূত্র পেয়ে যাব, P থিটা সমান P0 1 প্লাস থিটা বাই 273। তাহলে পি থিটা কি? পি থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, P0 কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, আর থিটা কি? তাপমাত্রা, সেলসিয়াসে তাপমাত্রা, এটা পেয়ে যাব। আর একটা গ্রাফ আছে, গ্রাফটা যদি আঁকো, টি এর সাথে যদি পি এর গ্রাফ আঁকো, টিকে যদি কেলভিনে বসাও তাহলে গ্রাফ হবে মূলবিন্দুগামী সরলরেখা, কারণ 0 কেলভিন তাপমাত্রায় কিন্তু চাপও কত? 0, এই জন্য মূলবিন্দু থেকে শুরু হবে। তো এইটা হচ্ছে চাপীয় সূত্র। চাপীয় সূত্র একদমই দেখো কার মতো? চাপীয় সূত্র হচ্ছে চার্লসের সূত্রের মতন, খালি ভি এর জায়গায় পি বসাবা। দেখো পি সমানুপাতিক টি, পি সমান কে টি, পি বাই টি সমান কে, তাহলে এটা হবে P1 বাই T1 ইকুয়াল P2 বাই T2। এই যে তাহলে P1 বাই P2 ইকুয়াল T1 বাই T2, এভাবে হবে। তারপরে এই যে এখানে দেখো সব পি, ভি এর জায়গায় সব পি দিয়ে দিলেই চার্লসের সূত্রটা হয়ে যাবে কি? চাপীয় সূত্র। তাহলে আমরা কয়টা সূত্র পড়লাম বলো তো? আমরা পড়লাম 3টা সূত্র। কি কি? বয়েল, চার্লস, চাপীয়। এইবার আমরা কি করব, এই সূত্র 3টাকে একটু কম্বাইন করে দেখব কি হয়। চলো দেখো এখানে বলছে সমন্বয় সূত্র, ঠিক আছে? দেখো এটা এখন আর বেশি সময় লাগবে না। আমরা বয়েলের সূত্রে পাইছিলাম পি সমানুপাতিক 1/v, চার্লসের সূত্রে পাইছিলাম ভি সমানুপাতিক টি, আর চাপীয় সূত্রে পাইছিলাম পি সমানুপাতিক টি। তাহলে এই যে 1 2 3টা সূত্র, বয়েল, চার্লস, চাপীয়। আমি যদি 3টা সূত্রকে কম্বাইন করে একসাথে লিখি, এই 3টা সূত্রকে যদি আমরা একসাথে কম্বাইন করে লিখি তাহলে আমরা লিখতে পারবো পিভি সমানুপাতিক টি। দেখো পিভি সমানুপাতিক টি কেন লিখছে এখানে একটু বুঝাই নেই। এটা কিভাবে তোমার 3টা সূত্রই এর মধ্যে আছে। দেখো আমি যদি বলি
ভি কনস্ট্যান্ট, তাহলে ভি বাদ দাও, তাহলে দেখো পি সমানুপাতিক টি হচ্ছে, ভি যদি বাদ দাও পি সমানুপাতিক টি, চাপীয় সূত্র। আবার যদি বলি পি কনস্ট্যান্ট, তাহলে দেখো এটা চার্লসের সূত্র। আবার এটা থেকে এটা লেখা যায়, যদি বলি টি কনস্ট্যান্ট, তাহলে দেখো পি সমানুপাতিক 1/v, বয়েলের সূত্র। তার মানে এইটার মধ্যে কিন্তু তিনটা সূত্রই থাকছে। ব্যাপারটা বোঝা গেছে? আরেকবার একটু দেখো যদি না বুঝে থাকো, পিভি সমানুপাতিক টি, পিভি সমানুপাতিক টি, এইখানে ধরো পি কনস্ট্যান্ট, পি বাদ দাও তাহলে কি থাকে, ভি সমানুপাতিক টি, চার্লসের সূত্র। যদি বলি ভি কনস্ট্যান্ট, ভি বাদ দাও তাহলে কি থাকে, পি সমানুপাতিক টি, চাপীয় সূত্র। আর এখান থেকে যদি আমি লিখি এই ভিটা এই পাশে নিয়ে টিভি, তাহলে দেখো টি যদি বাদ দাও কনস্ট্যান্ট, তাহলে পি সমানুপাতিক 1/v, এটা বয়েলের সূত্র। তার মানে এই সূত্রটার মধ্যে পিভি সমানুপাতিক টি এর মধ্যে সব আছে। আচ্ছা, এইবার যদি আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনি, তাহলে হবে পিভি সমান কেটি। এই পিভি সমান কেটিকে দুইটা অ্যাঙ্গেল থেকে ক্যালকুলেশন করা যেতে পারে। দেখো কি সেটা, ধরো এটাকে আমি এইভাবে লিখলাম, পিভি, টিটাকে এই পাশে আনলাম, নিচে চলে আসলো, পিভি বাই টি সমান কে হচ্ছে না। এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এই সূত্রটার মানে কি, মানে চাপ আর আয়তনের গুণফলের সাথে তাপমাত্রার যে অনুপাত, চাপ আর আয়তনের গুণফলের সাথে তাপমাত্রার যে অনুপাত, সেইটা কখনো চেঞ্জ হয় না, সেটা ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি কি, দেখো যে ধরো প্রাথমিক অবস্থায় চাপ P1, আয়তন V1 আর তাপমাত্রা T1, আমি এইভাবে রেশিও করলাম। এখন ধরো চাপ চেঞ্জ হয়ে গেল P2, তাহলে আয়তন চেঞ্জ হয়ে হবে V2, তাপমাত্রা চেঞ্জ হয়ে হবে T2। তাহলে আমরা সূত্র আকারে এটা লিখতে পারি, P1 V1 ইকুয়াল T1 ইকুয়াল P2 V2 বাই T2, P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। এই সূত্র তোমাদের বইতে নাই, এই সূত্র তোমাদের খুব একটা লাগবে না, ঠিক আছে। কিন্তু আমরা যদি এইভাবে ক্যালকুলেশনটা করি, দেখো কে একটা ধ্রুবক না, এই ধ্রুবকটা কিন্তু ফেলে দেওয়ার মতো ধ্রুবক না, এটা জাতা ধ্রুবক না, এটা একটা বিশেষ ধরনের ধ্রুবক। এই জন্য কেটাকে আমি আর কে না লিখে লিখলাম আর, পিভি সমান RT। এই সূত্রটা আমরা ব্যবহার করব 1 মোল গ্যাসের জন্য। 1 মোল গ্যাসের জন্য। আর যদি n মোল গ্যাস হয়, মোল কি তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, তখন আমরা লিখব পিভি সমান nRT। এটা আমরা লিখব n মোল গ্যাসের জন্য। তাহলে একবার চিন্তা করো, পিভি সমান nRT সূত্র আনার জন্যে আমাদের বয়েলের সূত্র পড়তে হলো, চার্লসের সূত্র পড়তে হলো, চাপীয় সূত্র পড়তে হলো। কিন্তু তোমাদের বইতে এই সূত্রটা সরাসরি লিখে বলছে মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও। পি কি চাপ, ভি কি আয়তন, টি কি তাপমাত্রা, আর কি একটা কনস্ট্যান্ট, এন কি মূল সংখ্যা। মানে এটা তো হলো না, তাই না? সূত্রটা কোত্থেকে কীভাবে আসলো এটা না জানলে তো আমার পড়তে মজা লাগবে না। তাহলে পিভি সমান nRT, এটা হচ্ছে আমাদের সেই সূত্র যেটা তোমাদের বইতে আছে। তাহলে পি ভি সমান nRT, পি কি চাপ, ভি আয়তন, টিটা কি তাপমাত্রা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এন কি, এন হচ্ছে মূল সংখ্যা। কখনো যদি তোমার এন বের করার দরকার পড়ে, তাহলে গ্যাসের ভরকে আণবিক ভর দ্বারা, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ করে বের করে নেবে। এটা কেমিস্ট্রি তোমাদের পড়া আছে। আর আর তো একটা কনস্ট্যান্ট, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর মানটা কিভাবে আসলো, এককটা কিভাবে আসলো, সেটাও আমরা দেখব। তাহলে সূত্রটা আমরা কি পেলাম, পিভি সমান nRT। কয়টা সূত্র থেকে? 3টা সূত্র। তাহলে এই ক্লাসটা করার সময় বয়েল, চার্লস, চাপীয় 3টা সূত্র ভালো করে পড়ে এসে 3টা সূত্রকে কম্বাইন্ড করে আমরা এই সূত্রটা কীভাবে আসলো এটা অবশ্যই খুব ভালোভাবে পড়বা, এটা তোমাদের ইন্টারমিডিয়েটেও লাগবে। এবার আমরা একটু বের করি আর এর যে মানটা আমরা লিখলাম,
আর এর মান এবং আর এর মান ও একক। ওকে, দেখো আর এর মান বের করতে গেলে তোমরা কিছু জিনিস জেনে নাও। প্রমাণ চাপ কাকে কি? প্রমাণ চাপ, প্রমাণ চাপ পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, কিন্তু এটা এসআই একক না। প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার ঠিক আছে, কিন্তু এটা এসআই একক না। আন্তর্জাতিক পদ্ধতিতে মানটা হচ্ছে 101/325 নিউটন পার মিটার স্কয়ার। তারপর প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসকে বলে প্রমাণ তাপমাত্রা। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আর এই যে প্রমাণ তাপমাত্রা আর প্রমাণ চাপ, এই দুটাতে আয়তন হচ্ছে 22.4 লিটার যদি গ্যাসটা 1 মোল হয়। তাহলে প্রমাণ চাপ আর প্রমাণ তাপমাত্রায় 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। লিটার আবার এসআই একক না, বুঝছো? লিটারকে আমাদের মিটার কিউব বানাতে হবে। 22.4 × 10⁻³ মিটার কিউব। তাহলে প্রমাণ চাপ হলো, প্রমাণ তাপমাত্রা হলো 1 মোল গ্যাস যদি নেই তার আয়তন হবে 22.4 লিটার। এগুলো জানা মান, মুখস্থ মান। প্রমাণ চাপ আর প্রমাণ তাপমাত্রা 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এটা কেমিস্ট্রিতে তোমরা পড়ছো অ্যাভোগাড্রোর প্রকল্প নামে। তো এখানে এখন সূত্র হচ্ছে পিভি সমান NRT। বের করতে হবে আর এর মান। তাহলে আর এর সমান কি? পিভি বাই দেখো NT। পি এর মান বসাও 101/325 নিউটন পার মিটার স্কোয়ার। ভি এর মান হচ্ছে 22.4 × 10⁻³ মিটার কিউব। এন এর মান হচ্ছে 1 মোল। টি এর মান হচ্ছে 273 কেলভিন। দেখো আমি সব এককগুলো সহ লিখছি, তো তুমি যদি শুধু মানগুলো হিসাব করো ক্যালকুলেটারে তাহলে তুমি এই মানটা পাবা 8.314। আর একক কি দেখো? একক হচ্ছে দেখো এটা নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার কিউব, নিচে হচ্ছে তোমার মোল ইন্টু কেলভিন। তো 8.314 ঠিক আছে, এটা মান। এইখানে একটা হিসাব করো তো, নিউটন পার মিটার স্কোয়ার আর মিটার কিউব আর পার মিটার স্কোয়ার হিসাব করলে এটা হবে নিউটন মিটার, নিচে হলো মোল কেলভিন। তো 8.314 দেখো নিউটন মিটার মানে কি দেখো তো, বল ইন্টু সরণ না, সেই ডাব্লিউ সমান এফএস। এটা নিউটন, এটা মিটার। নিউটন মিটার কাজের একক না, কাজের একক বা শক্তির একক, এটাকে আমরা বলি জুল। নিউটন মিটার মানে জুল। মোল যদি ওপরে উঠে যায় এটা হবে পার মোল, কেলভিন যদি ওপরে তুলে দাও এটা হবে পার কেলভিন। তাহলে আর এর মান কত? 8.314। একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। যতদিন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছো ততদিন লাগবে। তারপর ইউনিভার্সিটিতে যেয়ে যদি তুমি এই রিলেটেড পড়াশোনা করো, কেমিস্ট্রি রিলেটেড বা ফিজিক্স রিলেটেড, সেখানেও তোমার এগুলো আর এর মান, এই সূত্রগুলো কিন্তু লাগবে। তো ভালো করে এগুলো শিখে নিবা। 9-10-এ যত ভালো বেসিক তোমার ডেভেলপ হবে, ইন্টারমিডিয়েটে যায় তোমার পড়তে তত সময় কম লাগবে। এই জন্যে এখন তোমাদের হাতে সময় আছে, এটা খুব ভালোভাবে এগুলো সময় দিয়ে পড়বা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।